This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। জনমতে আজকে আমরা অবশ্যই বাংলাদেশ পর্বটাকে রাখছি। তার কারণ হচ্ছে গতকাল আমরা ছিলাম লোকসভা পরে যে বিধানসভা ভোট হলো, মহারাষ্ট্রে যে বিধানসভা ভোট এবং ঝাড়খণ্ডের, তাকে নিয়ে আমরা পর্যালোচনা করেছি এবং সেখানে যে একটা প্রভাব পড়েছে বাংলাদেশের নির্বাচনের অতীতেও সেটিকে চর্চায় রেখেছি এবং তা অনেকটাই সত্য। যেমন ঝাড়খণ্ডে বুমেরাং হয়েছে, বাংলাদেশ ইস্যু বুমেরাং করেছে, ঠিক তেমনিভাবে আবার মহারাষ্ট্রে সফল হয়েছে। মহারাষ্ট্রে একেবারে যাকে বলে গেরুয়া ঝড় একদম পুরো তছনছ করে দিয়েছে ইন্ডিয়া জোট, তাদের পুরো সমস্ত রণকৌশল, তাদের সমস্ত অ্যাসপিরেশনসকে একেবারে তছনছ করে দিয়েছে। ইত্যবসরে বাংলাদেশে কেউ কেউ বলছেন নির্বাচন কবে হবে, সে নির্বাচন প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়া, অন্যদিকে সেনাবাহিনী তারা তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং যে পাওয়ারকে সঙ্গে নিয়ে চলতে গেলে একটা প্রতিষ্ঠা পাওয়া যায় সেটা তারা করছে। এবং ডক্টর ইউনূসকে একদিকে যেমন আশ্বস্ত করছেন যে আপনি আপনার অন্তর্বর্তী সরকার চালান, আমরা দেশটা বুঝে নিচ্ছি, এরকম একটা পরিস্থিতি রয়েছে। বেশ কিছু রদবদল হয়েছে, উচ্চস্তরীয় রদবদল হয়েছে, ডিজিএফআইতে যে রদবদল হয়েছে, সমস্ত কিছু নিয়েও একটা কোথাও একটা চাপ রয়েছে। এই চাপের খেলায় ব্যালেন্স করতে চাইছেন এখন ইউনূস, কিন্তু কতটা সক্ষম তিনি হবেন এই প্রশ্নটা বিরাট করে উঠে আসছে। তার কারণ রাজনৈতিক শক্তিকে একত্রিত করার, রাজনৈতিক শক্তি যদি একত্রিত হয়, অর্থাৎ দেশের নির্বাচন প্রশ্নে যদি একযোগে তারা হ্যাঁ সূচক বলেন এবং তার সাথে সংস্কার প্রক্রিয়াটাকে ক্ষেত্রে তারা যদি মনে করেন যে এই সংস্কার নতুন সংসদ তৈরি হওয়ার পরই এটা হতে পারে, তাহলে তো ল্যাটা চুকেই গেল। কিন্তু বাদ সেধেছে 15 বছরের শাসনকাল আওয়ামী লীগের। এই শাসনকালে গুম খুন, বিভিন্ন রকমের যে অগণতান্ত্রিক যে সমস্ত কার্যকলাপ এতটাই উঠেছে, যে কারণে ফ্যাসিস্ট তকমা নিয়ে শেখ হাসিনাকে এখন বাংলাদেশ থেকে ভারতে থাকতে হচ্ছে। স্বাভাবিকভাবে ভারতের উপর গুস্সা তাদের চরমে। কখনো কখনো এই গুস্সা এতটাই চরম আকার দিয়েছিল, তখন ছিল মধুচন্দ্রিমার সময়, অর্থাৎ ডক্টর ইউনূসের জুলাই আগস্ট বিপ্লব বা কারোর কাছে তথাকথিত বিপ্লব, সেই বিপ্লবের অন্তর্হিত পরে বেশ একটা মধুচন্দ্রিমা কাল তিনি এগোচ্ছিলেন, লুটপাট রাহাজানি। কিন্তু যখন দেখলেন যে অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এই নিয়ন্ত্রণ তার পক্ষে সেটাকে এই মুহূর্তে নিয়ে আসা বা কবজা করা রীতিমতো অসম্ভব বলা যায়। এই কারণ বয়সজনিত একটি কারণ এবং তার সাথে রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতা, এটি একটি বড় ব্যাপার। কারণ রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তারা অবশ্যই অগ্রসর থাকে। যে কোনো রাজনৈতিক শক্তির এটাই যে রাষ্ট্র ব্যবস্থাটা তারা কিভাবে পরিচালিত করবেন এবং জনগণকে তারা কি সুরাহা দেবেন, তার উপরই কিন্তু নির্ভর করে একটা রাষ্ট্রের চরিত্র। বাংলাদেশ রাষ্ট্রের এই মুহূর্তে দার্শনিক চরিত্র ক্ষেত্রে একটা সংকট কি নেমে এসেছে। তার কারণ যে শক্তি, বিশেষ করে মৌলবাদী ইসলামিক শক্তি নিয়ে প্রশ্ন উঠেছে, তারা শুধু সংখ্যালঘু হিন্দুদের প্রশ্নে নয়, সংখ্যালঘু হিন্দুদের উপর্যুপরি বিভিন্ন সময় যে আক্রমণগুলো এসেছে তাদের উপর, যে কোনো পালাবদলের পর সেটা মাত্রা ছাড়া হয়ে যায় জুলাই আগস্টের পর। সম্পত্তির উপর হামলা, বিভিন্ন কারণে অকারণে হামলা এবং তার পরবর্তী অধ্যায়ে দুর্গাপুজোতে সেনাবাহিনীর প্রহরায় দুর্গাপুজো, এইটা বাংলাদেশকে একটা গোটা বিশ্বের কাছে চিনিয়ে দিয়েছে কি পরিস্থিতিতে সংখ্যালঘুরা রয়েছেন। এবার চট্টগ্রামে প্রথম শুরু হয়েছিল, চট্টগ্রাম থেকে এখন রংপুরে তারা অবস্থান করছেন এবং রংপুরে লক্ষাধিক বেশি সনাতন জাগরণ সংঘ, সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে রংপুরে প্রচুর সমাবেশ হয়েছে। এই সমাবেশে
বহু মানুষ তারা এসেছেন, বিশেষ করে সংখ্যালঘু মানুষ। যখন এই সংখ্যালঘু প্রশ্নটা আসছে, কথা বলছে কেন, মানে সংখ্যালঘু প্রশ্ন যখন আসছে, তখন আরও একটি প্রশ্নকে আনা দরকার যে বাংলাদেশে যে ধর্ম যে সহিংসতার ঘটনাগুলো ঘটে, বা সেখানে যদি একটা সত্যিকারের একটা রাষ্ট্র ব্যবস্থায় সেখানে অন্যান্য যেসব সংস্কৃতিগুলো কাজ করে, সেই সংস্কৃতির মধ্যে অবশ্যই যেগুলো করে সেটা হচ্ছে যেমন হচ্ছে মাজার, বেশ কিছু মাজারের উপর আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায়। লালন মেলা, নারায়ণগঞ্জের লালন মেলা বন্ধ করে দিয়েছে হেফাজতে ইসলাম, সেই সমস্ত ছবিগুলো, এই ছবিগুলো কিন্তু বাংলাদেশের এই যে সাম্প্রতিক সময়ের যে ঘটনাবলী, সেই ঘটনাবলীকে কিন্তু একটা এমন রং বা রূপ দিচ্ছে, তা একটা সাম্প্রদায়িক তকমা লেগে যাচ্ছে। কেউ কেউ বলছেন যে ভারত থেকে এটাকে অস্বীকার করার জন্য ক্রমাগত ভারতীয় সংবাদ মাধ্যম এবং ভারত হচ্ছে আক্রমণের নিশানায় এসেছে। কিন্তু তা দিয়ে কি তড়ি পার করা যাবে? এবং তো পরিস্থিতিতে আজকে আমরা অবশ্যই এই বিষয়ে করব। এবং আমি আবারও বলবো, রংপুরের জনসমাবেশে সেই ছবিটা একটু দেখাতে বলবো। আপনারা দেখুন, যারা রয়েছেন রংপুরের জনসমাবেশে, সেখানে লক্ষাধিক মানুষ রংপুরে বিভিন্ন ক্ষেত্রে সনাতন জাগ্রত সংঘ, অর্থাৎ এই সনাতন ধর্ম নিয়ে আজকে চর্চাটা বিষয় না, কিন্তু এই সনাতন জাগরণ যে সংঘ, তার মধ্যে হিন্দু ধর্মের বিভিন্ন ধারা যে রয়েছে, শাক্ত, বৈষ্ণব, শৈব, তারপর লোকায়ত দর্শন, এবং তার সাথে অন্যান্য যে সমস্ত যারা রয়েছে শ্রীগুরু সংঘ বা বিভিন্ন যারা এই দুই ভূমিতে প্রচুর গুরুদেব যারা রয়েছেন, বিভিন্ন ধর্মগুরু যারা রয়েছেন, অতীতের যারা রয়েছেন, তাদের সে লোকনাথ ব্রহ্মচারী থেকে শুরু করে, অনুকূল ঠাকুর থেকে শুরু করে, রাম ঠাকুরের আশ্রম থেকে শুরু করে, তারা প্রত্যেকেই কোথাও না কোথাও তাদের যারা শিষ্যা রয়েছেন, তারা এই বৃহত্তর সনাতন মঞ্চ বা যে হিন্দু সমাজ যেটাকে বলা হয় তার অঙ্গীভূত অংশ। তারা তাদের দাবি দেওয়া, সেই 8 দফা দাবি নিয়ে প্রথমে আমরা যদি দেখি চট্টগ্রাম থেকে রংপুর আগামী দিনে কোথায় হতে চলেছে, তারও নিশ্চয়ই আমরা হদিশ আপনাদের কাছে দিতে পারবো। এই সমস্ত বিষয়কে নিয়ে আমরা আজকে পর্যালোচনা করব। এবং তার সাথে সাথে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাজারের উপর আক্রমণ, বিভিন্ন যারা সুফি আছে, যে সুফি ধর্মের একটা বড় রকমের রয়েছে, এবং লালন ফকিরের উপর নারায়ণগঞ্জে মেলায় সেখানে নিষেধাজ্ঞা জারি করেছে, বা এই যে একজন শিক্ষিকা, তার নাম আমরা একটু পরিবর্তন করে দিচ্ছি, তাকে দেখুন, একজন স্কুলের শিক্ষিকা, তাকে একেবারে জনসমক্ষে ছবি তুলছেন এবং তাকে হেনস্থা কীভাবে করা হচ্ছে, এটি বাংলাদেশে এই প্রতিনিয়ত বিভিন্ন সময় এই যে হয়ে চলেছে। তার বিবরণ আমরা ধরা যাক, তার নাম জবা কুণ্ডু, তাকে এরকম করা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় সহিংসতার বিভিন্ন এই যে ছবিগুলো, এগুলো আওয়ামী লীগের যারা বিভিন্ন স্তরে রয়েছে নেতা, তাদের হচ্ছে বিভিন্ন দোকানপাট একেবারে লুকিয়ে ক্যামেরা দিয়ে তারা তুলে পাঠাচ্ছেন। সুলতান এবং হচ্ছে 3টি দোকানে এরকম অগ্নিসংযোগের ঘটনা রয়েছে। আপনারা বলবেন যে এগুলো তো অনেক পুরনো ছবি, এই ছবির সাথে আজকের কিন্তু ঢাকাও খুব উত্তপ্ত, এবং সেখানে বিশেষ করে ব্যাটারি চালিত রিক্সা চালকরা তারা আর পেরে উঠছেন না, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ তা নিতে পারছেন, এবং তার উপর আসছে ফতোয়া বিভিন্নভাবে ঢাকাকে যানজটমুক্ত করার জন্য। তাদের উপর কি কোপ পড়তে চলেছে, এই প্রশ্ন তাদেরকে অনেক ক্ষেত্রে উত্তেজিত করে দিচ্ছে, এবং অনেক জায়গায় লুটপাটের ঘটনাও আসছে। এই সমস্ত ছবি কিসের ইঙ্গিত দেয়? এটি কি কোনো গণতান্ত্রিক সভ্য সমাজ, বা যে বাংলাদেশ সংস্কারপন্থী বাংলাদেশ, নাকি ইসলামপন্থী বাংলাদেশ? কোন দিকে এই ছবি ইঙ্গিত দিচ্ছে? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে জনমতে আপনাদের কাছে পেশ করতে চলেছি। এবং এই চাপে কতটা দিশেহারা অবস্থা তৈরি হয়েছে ইউনূসের, এটাও একটা বড় বিষয়। গোটা বাংলাদেশের পরিস্থিতি বেসামাল হয়ে পড়েছে, এবং অনেক ক্ষেত্রে অসন্তোষ, তীব্র ক্ষোভ সেখানে জারি রয়েছে।
চেষ্টা চলছে সেটাকে মেটানোর। অনেক দেরি হয়তো করে ফেলেছেন ডক্টর ইউনূস ইত্যবসরে, কারণ ভূ রাজনৈতিক পরিস্থিতি কখনো একটা বিন্দুতে স্থির থাকে না। তার যে এগিয়ে যাওয়া এবং সে এগিয়ে যাওয়া বা কখনো পিছিয়ে যায়, সে সমস্ত ক্যালকুলেশনস মাথায় রাখাই একজন দক্ষ রাষ্ট্রনায়ক বা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাজ। এই সমস্ত বিষয় নিয়ে আজকের যিনি রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রতন হাতি, যিনি বহুবার বাংলাদেশে তিনি গিয়েছেন, বিভিন্ন কাজে সূত্রে তিনি গিয়েছেন, এবং রয়েছেন ডক্টর আশিস দাস, তিনিও বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গিয়ে তিনি লেকচার দিয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর আশিস দাস, দুজন তো আমাদের সঙ্গে রয়েছেন। পরবর্তী অধ্যায়ে আরও অনেকে দূরভাষের মাধ্যমেও যোগদান করবেন। আমি শুরুতে একটু রতন হাতির কাছ থেকে দিয়ে শুরু করছি। মিস্টার হাতি, আজকে একটু বলুন, প্রথমে আমরা যেটা এক এক করে জানতে চাইব, এই যে চিন্ময় প্রভু যিনি রয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাস, আমি তার বক্তব্যটা শুনে আপনার কাছে এটা আসবো যে এই যে হিন্দু সনাতন যে জাগরণ যে মঞ্চটা তৈরি হয়েছে সবাইকে একত্রিত করার জন্য, এর মধ্যে কারা রয়েছে এবং কিভাবে সেটা কাজ করছে বলে আপনি কাছ থেকে এটা জানতে চাইব। তার আগে একটু চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য শুনে নেব। আমাদের 1 ইঞ্চি ভূমিকা নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। এই ঐক্যবদ্ধ গণতন্ত্র, সমতা, সাম্য, মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি, যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গেয়ে, সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে, সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে। অথচ যারা এই জাতীয় পতাকায় চাপতারা লাগিয়েছে, জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা পদদলিত করেছে, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে, দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার রংপুরে গত 1 সপ্তাহের মধ্যে ওরা চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। উগ্রবাদী অংশ সনাতনীদের বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করার সংকল্প নিয়ে তারা নেমেছে, এবং এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস ভরা জনসভায় দাঁড়িয়ে তার প্রকাশ্যে তিনি বললেন এখনো বাংলাদেশে চাকরিচ্যুতি, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের চাকরিচ্যুতি, সম্পত্তি নাশ এবং ভীতি প্রদর্শন, মারধর থেকে শুরু করে সমস্ত যে প্রক্রিয়াগুলো জারি রেখেছে। কেন এটা এইটা কি চলতেই থাকবে? জাগরণ মঞ্চ কি এর বিরুদ্ধে সত্যিকারের একটা গণ আন্দোলনকে দাঁড় করাতে পারবে? প্রথমেই বলি, এই বাংলাদেশের তদারকি সরকার অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। হিজ এক্সেলেন্সি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মিস্টার শাহাবুদ্দিন, তিনি প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র গ্রহণ করেননি, সেনাপ্রধানও করেননি, তিনিও করেননি। এবং বাংলাদেশের যে সংবিধান আওয়ামী লীগের আমলে তৈরি হয়েছিল, সেই সংবিধানে তদারকি সরকারের কোনো কথা লেখা নেই। অতএব এই সরকার অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক, এটা প্রথমেই আমি বলে দিলাম। এবার বাংলাদেশে এই যে সরকার চলছে, এই সরকার সাবকন্টিনেন্টে, আমাদের সার্ক নেশন সাবকন্টিনেন্টে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে আমরা মনে করি পাকিস্তানকে। এই পাকিস্তানের মদতে এবং আইএসআইয়ের ইন্টেলিজেন্স এরা পায়। এরা তালিবানি জঙ্গি শাসন বাংলাদেশে কায়েম করতে চাইছে, ইসলামিক কান্ট্রি করতে চাইছে, এটা আইএসআইয়ের ইন্টেলিজেন্স এরা পায়।
এবার আসছি আমাদের বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চের ব্যাপারে। বাংলাদেশে এই হিন্দু জাগরণ মঞ্চকে আমি চিনি, এদের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। একটু আগে যাকে দেখানো হলো আমাদের ইসকনে ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, ব্যক্তিগতভাবে তিনি আমাকে চেনেন, আমিও তাকে চিনি। তিনি যদি আজকে টেলিভিশন দেখে থাকেন তাহলে নিশ্চয়ই উনি ফোন করবেন বলে আমি আশা করি। এবার চট্টগ্রাম ইসকন হেডকোয়ার্টার যেটা, সেটা নন্দনকাননে লোকনাথ মিশনের পরে বাংলাদেশের একটি বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী আমার দিদি, তিনি বাংলাদেশের বলা হয় লোকসঙ্গীতে লতা মঙ্গেশকর, তার নাম শেফালি ঘোষ, তার বাড়ি। তার স্বামী তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের, ননীগোপাল বাবু, তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় বন্ধু। মানে ওখানে ওই বাড়িতে শেখ মুজিবুর রহমান চট্টগ্রামে এলে এক দুরাত্রির উনি ননীগোপাল বাবুর কাছে, শেফালি ঘোষের স্বামীর কাছে থাকতেন। তার পাশেই হচ্ছে ইসকনের অফিস, আগে পূর্বতন অফিস। সেই ইসকনের অফিসে আমার একাধিকবার যাতায়াত ছিল, আমি প্রচুর বার গেছি, আমার জীবনে হয়তো আমি 50-60 বার ইসকন অফিসে গেছি। এখন ইসকন অফিসটা চলে এসছে চট্টগ্রাম কলেজের কাছে, দেওয়ানজি মোড়ের কাছে ওপরে। উনি বাংলাদেশে, আপনি চট্টগ্রামে ছিলেন, খুব স্বাভাবিক কারণেই হয়তো উনিও জানবেন, দেওয়ানজি মোড়েতে এখন ইসকনের অনেক বড় অফিস বাংলাদেশে হয়েছে। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্য নগরী, অর্থনৈতিক রাজধানী। ওখানে অনেকগুলো হিন্দু বা সংগঠন আছে, যেমন আমি বলে দিই, নন্দনকাননে লোকনাথ মিশন আছে, লালদিঘির পাড়ে সেখানে সৎসঙ্গ অনুকূল ঠাকুরের আশ্রম আছে, এছাড়া মতুয়াদের সংগঠন আছে, এছাড়া রাম ঠাকুরের কৈবল্য ধাম আছে, হ্যাঁ, এবং রামকৃষ্ণ মিশন বাংলাদেশ এবং ভারত সেবাশ্রম সংঘ বাংলাদেশ, এগুলো সবই ওখানে আছে। এই কোতোয়ালি, নন্দনকানন, সদরঘাট এবং এই বেলটার মধ্যে, মানে নিউ মার্কেট এরিয়া, বিপণী বিতান এরিয়া, রেয়াজউদ্দিন বাজার, এই যে বেলটা, কর্ণফুলী নদীর ধার, এই যে টোটাল হিন্দু বেলটা, এই বেলটার মধ্যেই এই সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে। এবং এই জায়গাটায় হিন্দুরা এতটাই স্ট্রং, হাজারি লেনটেন নিয়ে আমি আগে হাজারি লেনের সম্পর্কে বলেছি, নতুন করে আর কিছু বলবো না। এই জায়গায় হিন্দুরা এতটাই সংগঠিত যে এখানে প্রতিটা হিন্দু বাড়িতে পিতিলতা ও বাদ্যেদার একটা করে জন্ম নিয়েছে বাংলাদেশ। আমি মনে হচ্ছে আমার জানা এখন, মানে লড়াই করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে এই হিন্দু পরিবারগুলো, শুধু তাই নয়, এবং বৌদ্ধ পরিবার, এই বড়ুয়ারা, যেমন বড়ুয়া কেক যারা এখানে পশ্চিমবাংলায় চলে এসছে, তাদের সমস্ত চট্টগ্রামে বাড়ি, তাদের বাড়ির ছেলেরা ওখানে আছে, তাদের ওখানেও বিরাট বড় বেকারি শিল্প, তাদের সঙ্গেও আমার খুব ভালো রিলেশান। প্রদীপ বড়ুয়া, কোকা ইন্ডাস্ট্রিজ, ও বাংলাদেশের খুব নাম করা ইন্ডাস্ট্রিয়ালিস্টও, ও চট্টগ্রাম বেশ বাড়ি। যাই হোক, এতে আমি সকলকে চিনি। এবং এখানে ওরা এতটাই সংগঠিত, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা এতটাই সংগঠিত, যেখানে প্রতিটা বাড়িতে একটা করে পিতিলতা বাদ্যেদার তৈরি হয়েছে। এবার একটু চট্টগ্রাম থেকে আমি একটু দ্রুততার সাথে, যেহেতু প্রোগ্রামের আরো একজন বক্তা আমাদের সঙ্গে রয়েছেন, আরো অনেক বিষয় আছে, এবার যদি আমরা দেখি রংপুরে, এবার এসে রংপুর আমরা জানি বাংলাদেশের উত্তরখণ্ডে, মানে নর্থ সাইডটাকে রংপুর বলা হয়, সেই জায়গাটায় এতটাই হিন্দু স্ট্রং যে ওখানে যে জমায়েত রয়েছে, সেই জমায়েতটা কিন্তু অনেক কম হয়েছে। এই জমায়েতটা প্রায় লক্ষাধিক, কিন্তু এই জমায়েতটা চট্টগ্রামের মতনই, লালদিঘির পাড়ের মতনই হতো। কারণ অনেক আগে থেকেই এই জামাতের লোকেরা ওখানে এমন একটা ভীতি, মারধর, তারপর ডেকোরেটরকে বলে দিয়েছে কোনো বাঁশ প্যান্ডেল দেবে না, তারপরে সমস্তভাবে, তারপর রাস্তা জ্যামিং করে দেওয়া যাতে মিছিল না আসতে পারে। অনেক আগে থেকে পুরো ট্রাফিককে বলে দিয়েছে যে রাস্তাকে বন্ধ করে দাও যাতে না যেতে পারে, মারধর করো, মাঝ রাস্তায় কেটে দাও, যে লোকজন আসছে তাদের মারধর করো, করে ব্রেক করে দাও যাতে না মূল জায়গায় যেতে পারে। এত কিছু বিরোধিতা করার পরেও অ্যারেস্ট, মারধর, ডেকোরেটর কোনো কিছু না দেওয়া, কোনো রকম ট্রান্সপোর্টেশন না দেওয়া, তাতেও লক্ষাধিক লোক হয়েছে। এটা যদি না হতো তাহলে চট্টগ্রামকেও ছাপিয়ে রংপুরের জনসভা হতো। এবং এরপরে আরো আসবো, এরপরে চট্টগ্রাম, রংপুর, ক্রমশ এটা একটা মানে বিস্তৃতি। আমি একটু এবার ডক্টর আশিস দাস আপনার কাছে আসবো। আমি তো ওটা হিন্দু বা জাগরণ মঞ্চ ছাড়াও বাংলাদেশে আপনি ইতিহাসের অধ্যাপক, মধ্যযুগের যদি আমরা দেখি ইসলামিক হিস্ট্রি, যা অত্যন্ত যত্ন সহকারে আপনার বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, অত্যন্ত যত্ন সহকারে এই জায়গায় পড়া হয়। বাংলাদেশের ইতিহাসে তো আমরা জানি এই যে মারফতি
বা যে যারা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে ধরুন আউলিয়া, বা আমাদের বাংলায় যেরকম আউল বাউল মারফতি বিভিন্ন রকম এই যে ধারাগুলো নিয়ে একটা সংস্কৃতি তৈরি হয়েছে। উরস হয় বিভিন্ন জায়গায়, মাজার আছে, কেউ অনেকে আছে এসব মাজার ফাজার খুলে নানা রকম করে। এই যে হেফাজত ইসলাম তারা বা আরও কিছু বা যারা তেহরিক, এরা বলতে চাইছে এইসবের এখানে নিষিদ্ধ জিনিস নাকি খাওয়া দাওয়া হয়, একেবারে অপসংস্কৃতির একদম চূড়ান্ত একটা মানে এইসব জিনিস এখানে এসব চলতে পারে না বলে তারা তো ঝাঁপিয়ে পড়ছে। আমি একটা ভিডিও ফুটেজ দেখছিলাম, সেখানে সবার বা ওই জায়গায় তারা গান গাইছিল, এই ধরনের লোকসঙ্গীত এরকম গান গাইছে, হেলমেট বানিয়ে থেকে বেদম মাল লোকজন দাঁড়িয়ে আছে। মানে তারা তো হচ্ছে শিক্ষিত লোক, তারা হচ্ছেন সংস্কৃতিবান লোক, তারা এই ধরনের আক্রমণ তারা হয়তো রেজিস্ট করলেন না, ফিজিক্যাল রেজিস্ট্যান্স যেটাকে বলে, মানে বীর বিক্রমে তারা চালিয়ে দিয়ে গেলেন, কিন্তু মানুষ তো এগুলো দেখছেন, সহ্য করছেন। তাহলে এই যে ইসলামিক এই সংস্কৃতি, এই ছিল এর মনে, যেখানে হচ্ছে যে মূল বাংলার যে লোকায়ত সংস্কৃতির আবহমান ধারা, যেটাকে ফরহাদ মাজার বা এই ধরনের যারা রিপ্রেজেন্ট করছেন, আজকে এটাকে এরকম অ্যাটাক কেন মানে করছে? এটা কি একটা রিভাইভাল তৈরি করছে, বা এটা কি এরকম চলতে থাকবে? আশিসবাবু, ইতিহাসের নজর থেকে যদি আমরা দেখি, সেটা দেখুন যে বাংলাদেশের যে মিশ্র সংস্কৃতি যেটার কথা আমরা বলছি, উনিও এতক্ষণ বলছিলেন, এটা তো ভারতবর্ষের মানে অবিভক্ত ভারতের মিশ্র সংস্কৃতির রেশ, এবং সেখান থেকেই বাংলাদেশ কিন্তু ৭১-এও যখন জন্ম হয় এই মিশ্র সংস্কৃতির চেতনাকে নিয়েই বাংলাদেশ তৈরি হয়েছিল। হিন্দুস্তানি সংস্কৃতি যেটাকে বলা যায়, একদম সুফি, বাউল, এগুলো সব মিশ্র সংস্কৃতি। এবং দেখবেন ওখানকার যারা মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা কি সুন্দর এই গানগুলো গায়, মানে ভাবতে পারবেন না, মানে আমাদের থেকেও অনেক ভালো গায় এবং দরদ ঝরে পড়ে, তারপরে আত্মস্থ করেছে। কিন্তু আপনি যেটা বলতে চাইছি, মানে আজকে এই সমস্যাটা হচ্ছে কেন? ৭১-এ যারা মুক্তিযুদ্ধের জন্য লড়াই করেছিল এবং মুক্তিযুদ্ধে যারা বিরোধী শক্তি ছিল, পাকিস্তান এবং রাজাকারপন্থীরা, সেই প্রজন্ম মানে মুক্তিযুদ্ধের প্রজন্ম তো ধীরে ধীরে মানে সরাসরি লড়াই করা মানুষরা তো আর পৃথিবীতে নিয়ম অনুযায়ী থাকার কথা নয়, কমে যাচ্ছে। এই প্রজন্ম দেখছে ৭১-এ কাদের রাজাকার বলা হতো, এই প্রজন্ম দেখছে ৭১-এ কাদেরকে শিবির বলা হতো, এই প্রজন্ম কিন্তু দেখছে। এবং আপনাকে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে ৫ই অগাস্টের একটা বুনো উল্লাস ছিল, তো সেই বুনো উল্লাস কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশে কান্নায় পর্যবসিত হচ্ছে। এই বুনো উল্লাসটা থাকবে না। আজকের সারাদিন আপনি একদম সঞ্চালনার শুরুতে যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন, আজকে সারাদিনে বাংলাদেশে কি কি হয়েছে, এবার বলবে আমরা এখানে বসে সব অপপ্রচার করছি, সত্যিটা তো ওরা আনবে না। আজকে আপনি বলেছেন ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের আন্দোলন, রিক্সা চালায় যারা ভাইদের আন্দোলন, কিসের জন্য করছে? কারণ তাদের রুজির জায়গাটাকে বন্ধ করে দিতে চাইছে। ২, হাসপাতালে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে পুরো হাসপাতাল ভাঙচুর হয়ে গেছে। আর ৩, আপনি দেখবেন সোহরাবর্দী কলেজ, এই গণভবনের দিন, এরা তো কোড আনকোড বলে বিপ্লবী সরকার, গণভবন যেদিন দখল করলো, মানে বুনো উল্লাস যেটা বলছি, যারা গণভবনের হাঁস মুরগি মহিলাদের অন্তর্বাস দেখিয়ে দেখিয়ে বিপ্লবী সত্তার পরিচয় দিচ্ছিল, আজকে একই জিনিস ঘটেছে। কেন ঘটছে? তার কারণ বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলা বলুন এবং মানুষের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম রুজি রুটি, সেটা নেই। কেন নেই? মানে আপনি বলতে চাইছেন যে যারা মুজিবুর রহমানের সাথে এরকম মানে ঘটনা ঘটিয়ে দিয়েছিল, মুজিবুর রহমানের মূর্তি এবং প্রস্রাব করা, মানে শেখ হাসিনা যিনি সত্যি একটু হয়তো বেশি তার বাবা করতেন আর কি, তাকে বলেন, কিন্তু সোহরাবর্দী পাকিস্তান, পূর্ব পাকিস্তান গঠনের সময় ছিল, যিনি তাত্ত্বিক বা হচ্ছে সে সময়কার বড় নেতা, সোহরাবর্দীরই তো সঙ্গে কাজ করতেন শেখ মুজিবুর রহমান। সে সোহরাবর্দীর নামাঙ্কিত কলেজেও লুটপাট। এবার এটা কেন হচ্ছে? বাংলাদেশে এখন না সুজিতদা 3টে গোষ্ঠী আছে, 3টে গোষ্ঠী রাজনৈতিকভাবে যদি দেখি। একটা গোষ্ঠী বলছে সংস্কার করব, বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, মানে হাসিনার আমলে ধ্বংস হয়ে গেছে, বেশি পেছন দিকে যাচ্ছে না, হাসিনার আমলে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, সংস্কার করব। আরেকটা গোষ্ঠী বলছে তাড়াতাড়ি নির্বাচন করো, রাজনৈতিকভাবে ক্ষমতায় আসুক দল।
আরেকটা গোষ্ঠী আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে এই তিনটে গোষ্ঠীর লড়াই চলছে, কিন্তু এই তিনটে গোষ্ঠী চাওয়া পাওয়া একরকম নয়। ফলে কে কতটা ক্ষমতাশালী এটা দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে। এবং আজকে সোহরাবর্দী কলেজে যে ছাত্ররা অসভ্যতাটা করলো, আমি আপনাকে বলছি ব্যতিক্রম বাদ দিলে এই মুহূর্তে বাংলাদেশে ছাত্র মানেই অসভ্য। ব্যতিক্রম বাদ দিলে ছাত্র মানেই অসভ্য। ওই ছাত্ররাই ওই জুলাই অগাস্টের এই ঘটনাকে ঘটিয়েছে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে। ভাষা আন্দোলনের ছাত্রদের সাথে এদের মেলাবেন না। মানে অনেকে মনে করে যে বাংলাদেশের ছাত্ররাই পথ দেখ, আমিও মনে করি বাংলাদেশের সব আন্দোলনের উৎসমুখ হচ্ছে ছাত্ররা, কিন্তু ভাষা আন্দোলনের ছাত্র এবং ৭১ অবধি যে ছাত্ররা আন্দোলন করেছে, এই সময়ের যে ছাত্ররা আন্দোলন করছে, এরা একদম এক নয়। এটা প্রথমে মেনে নিতে হবে। তাহলে এই তিনটে গোষ্ঠী লড়াই করছে, আর মাঝখান থেকে মার খাচ্ছে এই সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা, এবং মাঝখান থেকে মার খাচ্ছে একদম হতদরিদ্র মানুষ, সেটা কিন্তু ধর্ম নির্বিশেষে। সে হিন্দু হতে পারে, সে মুসলমানও হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে। খেতে পাচ্ছে না। ইউনূস সরকার আইন শৃঙ্খলা আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এই দুটো ক্ষেত্রে, এই মানে ইউনূস সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, যার বৈধতা নেই বলে রতনবাবু বললেন, আমিও তাই মনে করি, সব ক্ষেত্রে ব্যর্থ। মানে প্রত্যাশার ন্যূনতম প্রত্যাশা পূরণ করতে পারছে না বাংলাদেশে দাঁড়িয়ে। তাহলে এরকম একটা পরিস্থিতি থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম যে বাংলাদেশে হিন্দুদের সাথে সাথে এরপরে মানে ধরুন রংপুর আস্তে 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 নিঃসন্দেহে এই আন্দোলনটাকে চেষ্টা করছে। আমি এই ছবিটা দেখে খুব মানে হচ্ছে একজন বয়স্কা শিক্ষিকাকে দেখুন, আশিসবাবু আপনিও একই কীভাবে তাকে তার স্কুল থেকে প্রায় তারপরে মানে লোকজনের সামনে কি উৎসাহ দেখুন সেখানে রয়েছে, তাদেরকে মানে নিষ্কাশিত হচ্ছে। আজকে চিন্ময় কৃষ্ণ দাস এই কথাটাই বলছেন, এখনও কিন্তু এটা চলেই চলেছে, মানে থামার কোনো লক্ষণ নেই। তো এরকম একটা অবস্থাতে পথ দেখাবে, মানে সেই পথেই কি এগোতে চাইছে হিন্দু সমাজ? কথা হচ্ছে এই তদারকি সরকার ধর্মনিরপেক্ষতা আপত্তি, এরা তালিবানি জঙ্গিরাজ কায়েম করতে চায়, এরা মাইনরিটিদের দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, এরা উগ্র ইসলামিক কান্ট্রিতে বাংলাদেশকে রূপান্তরিত করতে চায়, এরা ডিজিটালাইজ বাংলাদেশ চায় না, এরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করতে চায়, কারণ এরা ইন্টালেকচুয়াল জন্মনিক এরা চায় না। এরা চায় তালিবানি জঙ্গিরাজ কায়েম করতে গেলে স্বাস্থ্য শিক্ষা শিল্প শেষ করে দিতে হবে, অভাব বাড়াতে হবে, শোষণ চলবে, হ্যাঁ, এবং ধনী থাকবে আর গরিব থাকবে, মধ্যবিত্ত নিম্ন উচ্চ থাকবে না, হ্যাঁ। এবং এইভাবে জোর করে ওরা সবকিছু করতে চাইছে, মিডিয়াকে কন্ট্রোল করতে চাইছে। এইখান থেকে দাঁড়িয়ে একটা নিঃসন্দেহে এটা তো চায়, আপনি এটা বলছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে সনাতন মানে যে সমাজ ফোকাস করি আমরা সেই জায়গাটায়, যে কোনো আন্দোলন, দেখুন আন্দোলন আমরা দেশে দেখেছি, বাংলাদেশে এরকম একটা যখন রয়েছে, আমরা যখন ধারাবাহিকভাবে করছি তাহলে একটু গভীরতা দিয়েই দেখা উচিত নিশ্চয়ই, এবং সেই দেখানোর চেষ্টা করছি। এটাতে অনেক সময় বিপক্ষে অনেকে রয়েছেন, বিভিন্ন রয়েছেন যারা ভারতীয় সংবাদ মাধ্যমকে প্রতিনিয়ত কটাক্ষ করতে চাইছেন। এই উপমহাদেশে অশান্তি তৈরি করা তো কারোর লক্ষ্য হতে পারে না, ভারত সরকারের তো নয়, মানে এর মধ্যে কোনো লাভ নেই। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাই কি ওখানকার কেন হচ্ছে, দেখুন যাই হোক এরকম কঠিন পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু একটা দারুণভাবে নেতৃত্বে তিনি উঠে আসছেন, একটা নতুন প্রজন্মের হিন্দু নেতা। মানে আমরা গোবিন্দ প্রামাণিককে দেখতে পাচ্ছি, গোবিন্দ প্রামাণিক ইতিমধ্যে তার আওয়ামী লীগ বিরোধিতা এবং হিন্দু সমাজের অত্যাধিক আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা গোবিন্দ প্রামাণিককে করছে। আগামী দিনে কোথায় হতে চলেছে? আগামী দিনে বাংলাদেশে কতগুলো জায়গা আছে, সেই জায়গাগুলো হিন্দু প্রধান অঞ্চল। আমি তার মধ্যে উনি যেহেতু বাংলাদেশে গেছেন, উনি সব জায়গাগুলো জানেন। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে গেলে 240 কিলোমিটার রোডের ওপর কুমিল্লা পড়ে, তারপরে সীতাকুণ্ডু পড়ে চট্টগ্রাম ঢুকতে যাওয়ার আগে। এই সীতাকুণ্ডু জায়গাটায় 65% হিন্দু, 35% মুসলিম, সেটা উনিও জানেন। এটা পাহাড় এরিয়া, পাহাড়ের মাথায় একটা মন্দির আছে, সেই মন্দির খুব জাগ্রত মন্দির। এইবার সীতাকুণ্ডুতে নেক্সট প্রোগ্রাম হবে, তারপর রাজশাহীতে হবে, হিন্দুরা খুব স্ট্রং রাজশাহীতে। নোয়াখালী বাংলাদেশের সবচেয়ে বড় গা গরম জেলা, ভারতের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি মনীষীদের জন্ম দিয়েছে নোয়াখালী, ওখানে মহাত্মা গান্ধী পদযাত্রা করেছে।
এই নোয়াখালীতে যেটা হবে সেটা কিন্তু আরও মারাত্মক, চট্টগ্রামের থেকে অনেক বড় হিন্দু সমাবেশ হবে। টোটালি এটাই বলতে পারি হিন্দু জাগরণ বাংলাদেশে ঘটেছে, এবং এই হিন্দুরা যেভাবে মেতে উঠে যেভাবে সংগ্রাম করছে, 100টা জামাত একটা হিন্দু জাগরণী সংগঠনের সমান। মানে 100টা জামাত সমর্থক যা করতে পারে আমাদের একটা হিন্দু জাগরণী কর্মী তার থেকে বেশি করতে পারে। অতএব ভয় পাওয়ার কিছু নেই, সারা বাংলাদেশ জুড়ে হিন্দু জেগে উঠেছে, একদম এটা হিন্দু জাগরণ হয়েছে। এটা একটা বিরাট, এটা কোনোদিন হয়নি, এটা হয়ে গেছে যেভাবে হোক। এবং এতে এরা লড়বে, বাংলাদেশের জমিতে দাঁড়িয়েই লড়বে, এবং এরা যাবে না। এবং অলরেডি চিন্ময় বাবু তিনি তার বক্তৃতায় বলেছেন, মহারাজজি, যে আমাদের জনসংখ্যা বাড়াতে হবে, জনসংখ্যার ওপর গুরুত্ব দিতে হবে। অতএব এই পপুলেশনের ব্যাপারটা আমাদের যা আছে 8% এটাকে বাড়াতে হবে, আমাদের জনসংখ্যা বাড়াতে হবে। তিনি এটা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এখানে আশিসবাবু এই যে অর্থাৎ ভারতীয় রাজনীতিতে এই যে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে এর একটা প্রভাব পড়ছে যে জনসংখ্যা, মানে হিন্দুদের মধ্যে একটা এইরকম একটা প্রবণতা এসে গেছে যে তাদের জনসংখ্যা যে একটা নিয়ন্ত্রণের বিষয় বা হচ্ছে মানব সম্পদের উন্নয়নের দিকটা দেখতে গিয়ে তাদের মধ্যে হচ্ছে মিলিটেন্সি। এটা স্বামী বিবেকানন্দও বলতেন যে মিলিটেন্সিটা দরকার, যে কোনো ধর্ম বা যে কোনো জাতির ক্ষেত্রে মিলিটেন্সি দরকার। কিন্তু মিলিটেন্সিটাকে যদি অন্য খাতে বয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি মহিলাদের চরম অসম্মান, একজন কীরকম টানতে টানতে স্কুল থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে। যে জাতি মহিলাদের সম্মান দিতে পারে না সে দেশের তো ধ্বংস এবং হচ্ছে তার বিশ্বাসযোগ্যতা সমস্ত প্রশ্নের সামনে এসে দাঁড়াবে। এইটা কি ডক্টর ইউনূস বোঝেন না? না বুঝে তার কিছু করার নেই। তিনি কি কোথাও একটা জায়গায় যে এই যে আপনার ভাষায় যাদেরকে আপনি বাচ্চা শিবির বলেন বা নাবালক বলেন, নাবালক এই সমস্ত স্বেচ্ছাসেবক বা তারা হাতে নিয়েছেন, আপনি এই কথাটাও খুব বললেন। এগুলো নিঃসন্দেহে অনেকের শুনতে ভালো লাগবে, কিন্তু তথাপি প্রত্যেক বক্তার বক্তব্য নিজস্ব একটা রয়েছে। আপনি বললেন যে আজকে প্রকৃত ছাত্র নেই ব্যতিক্রম ছাড়া, আগে ছিল ব্যতিক্রম এই ধরনের শিবিরের লোকজন, কিন্তু তারা এতটাই ফুলে ফলে হয়েছে, সেটা আজকে হয়েছে। কোথাও একটা জায়গায় শেখ হাসিনাকেও অনেকে কিন্তু SOS পাঠাতেন। বলা হয় শেখ হাসিনার সাথে গ্রাসরুট লেভেলের বা বিভিন্ন লেভেলের অনেক নেতার যোগাযোগ বিচ্ছিন্নতা বা নতুন প্রজন্মের অ্যাসপিরেশন বা তিনি টের পাননি, যে কারণে আজকে এটা হয়েছে এরকম পরিস্থিতি। কিন্তু সে প্রশ্ন তো আছেই, সে প্রশ্ন নিয়ে চর্চা চলছে, অনেকেই বলার আছে। আবার কিন্তু ডক্টর ইউনূস তিনি এইসব জেনে বুঝেও তিনি করছেন না, শুধু তিনি বলছেন যে হিন্দু সমাজের উপর হচ্ছে, এটা স্বীকার করছে বিচ্ছিন্ন ঘটনা। তারপরেই যেটা বলছেন যে ভারত এই বিষয়টাকে অত্যাধিক ফ্লেয়ার করতে চাইছে। তাহলে কি ভারত এই ধরনের মানবাধিকার বা হিন্দু এটা থেকে কি হাত পা গুটিয়ে চুপচাপ এটা বসে থাকা, মানে সেটা কি উনি মনে করছেন শ্রেয়? শুনুন, একটা কথা বলি, একদম গোড়ায় এই মানে তথাকথিত অন্তর্বর্তী সরকার যখন তৈরি হলো তখন ইউনূস একটা কথা বলেছিলেন, আপনাদের সবার মনে থাকবে। সেটা হচ্ছে যে ভারতের চিকেন নেক দখল করবে, ইউনূস বলেছিলেন। কিন্তু আজকে ইউনূস নিজের দেশটাকেই রক্ষা করার জায়গায় যায়নি। এবার আপনি যেটা বলছেন যে ইউনূস এটা ব্যর্থ হচ্ছে কেন, বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, নিচুতলার মানে সাথে সংযোগ, এগুলো নষ্ট হয়ে গেছিল কেন? তার কারণ আপনি দেখবেন যে বিগত নির্বাচনগুলোতে বাংলাদেশে 70% বা 80% যারা জনপ্রতিনিধিত্ব করতেন তারা হচ্ছে ঠিকাদার, সুবিধাবাদী ব্যবসায়িক সম্প্রদায়ের লোক, ব্যবসা ছাড়া কিছু বোঝে না। এবার ব্যবসা মানে টেন্ডারবাজি, হ্যাঁ, আর জমি দখল, মানে এটা আমি কেন বলছি, তারপর নির্মাণ কেন বলছি, কারণ ব্যবসাদাররা যদি রাজনীতির মূল অঙ্গনে ঢুকে পড়ে এবং প্রতিনিধিত্বের জায়গায় চলে যায়, তাহলে কিন্তু একটা রাজনৈতিক দলের জনসংযোগ নষ্ট হতে বাধ্য এটা। এক, দুই, এই জায়গাটা ছিল বলে হাসিনার কিন্তু বিচ্ছিন্নতাটা তৈরি হয়েছিল, আপনি যে প্রশ্নটা তুললেন। কিন্তু একটা কথা আপনি খেয়াল করে দেখুন যে আজকে ইউনূস কি করছে। আজকে ইউনূস 10টা সংস্কার কমিশন গঠন করেছে, 10টা। আপনি খেয়াল করে দেখেছেন শিক্ষা সংক্রান্ত কোনো কমিশন নেই, কিন্তু সবই কিন্তু সংস্কার করার জন্য 10টা কমিশন করেছেন, শিক্ষা সংক্রান্ত সংস্কার নেই। আজকে ছাত্রদের কি অবস্থা, আজকে ছাত্রদের অবস্থাটা এই। ইউনূস কি করেছেন, আর 666 কোটির কর ফাঁকির যে মামলা ছিল
চেয়ারে বসেই সেই মামলা থেকে অব্যাহতি নিয়ে নিয়েছে। না, ওটা মামলাটা কত টাকার আমি বলবো। 666 কোটি। আপনি যদি ওটা 666 না, 660 কোটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মামলা। এবার এবং বলে ছোট করে 5% ওয়েলফেয়ার নিয়মিত প্রত্যেকটা উদ্যোগপতিকে দিতে হয় ওয়েলফেয়ার ফান্ডে, তার মামলা। 3 নম্বর হচ্ছে সবচেয়ে বড় মামলা, 26,000 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে পালিয়ে তার মধ্যে ক্লিনটন ফাউন্ডেশনকে মোটা টাকা দিয়েছে এবং ডেমোক্র্যাটের হয়ে প্রচারে প্রচুর টাকা দিয়েছে, সেই মামলা আছে। আগের বারেও দিয়েছে হিলারি ক্লিনটনের। তার মানে আমি বলতে চাইছি, আপনি যেই চেয়ারে বসলেন আপনার সমস্ত অপকর্মকে আপনি ঢাকা দিয়েছেন। আপনি হাসিনার 16 বছরের সরকারের অপকর্ম বলে চাচাচ্ছেন। আপনি এই 1 মাসের মধ্যে তো নিজের অপকর্মগুলোকে বাংলা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে এটাও তো বাংলাদেশের মানুষ দেখছে। আমি একটু আপনাকে নিবৃত্ত করছি, আমাদের সঙ্গে দূরভাষে এই মুহূর্তে রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত সৌমিত্র রায়। সৌমিত্রবাবু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সৌমিত্রবাবু, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে কোথাও একটা ভরসাস্থল ডক্টর ইউনূসের এই একমাত্র বলা যেতে পারে রাজনৈতিক শক্তিগুলো তাকে তিনি বার্তা দিচ্ছেন, কিন্তু খুব একটা পাত্তা দিচ্ছে বলে রাজনৈতিক শক্তি আমার কেন জানি না মনে হচ্ছে না যে তাকে খুব গুরুত্ব সহকারে। বছরে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি রয়েছে। তাহলে সেনাবাহিনী ঠিক কী চাইছে? মানে আমাদের দেশে তো এই অভিজ্ঞতা নেই যে সেনাবাহিনীর রাজনৈতিক পরিসরে কোনো হস্তক্ষেপ করে, কিন্তু বাংলাদেশে তো এটা অহরহ ঘটে। বলে এরকম একটা পরিস্থিতিতে যে দেশের মধ্যে এবং আন্তর্জাতিক কিছু এখনো সত্যিকারের চাপ এখনো তৈরি হয়নি, কিন্তু তার এই বছরে সেনাবাহিনী কি রোলটা প্লে করছে এই মুহূর্তে, তারা ঠিক কি চাইছে, একটু যদি আপনি একটু বলেন। সুজিত বাবু, অত্যন্ত ইন্টারেস্টিং প্রশ্ন আপনি করলেন। দেখুন, একটা সেনাবাহিনী যখন ইন্টারনাল সিকিউরিটি ডিউটিতে ডিপ্লয় হয়, ইন্টারন্যাশনাল রুল বলে যে তারা সবসময় একজন সিভিল ম্যাজিস্ট্রেটকে সামনে রাখতে হয়। মানে যেই কলামগুলো এই ধরনের ভায়োলেন্ট প্রোটেস্টকে স্টপ করবে, তাদের সঙ্গে সবসময় সেনাবাহিনীর সঙ্গে, অ্যাটলিস্ট আমাদের দেশে আমরা এই সিস্টেমটা ফলো করি। যতক্ষণ ম্যাজিস্ট্রেট ওই একটা ফর্ম আছে, সেই ফর্মটা সাইন করে বলে যে আমি সিচুয়েশন হ্যান্ড ওভার করছি সেনাবাহিনীকে, তখন সেনাবাহিনী তাদের যে কমান্ডার সেখানে অন গ্রাউন্ড, সেই কমান্ডার তার অ্যাসেসমেন্ট অনুযায়ী অ্যাকশন নেয়, ইনক্লুডিং ফায়ারিং। তা এটা এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা সেনাবাহিনী বাংলাদেশের সেনাপ্রধান মেজর লেভেলে যে জুনিয়র অফিসাররা আছে তাদের হ্যান্ড ওভার করলো। তার মানে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার যখন এই মেজরদের কাছে দেওয়া হলো, তারা কিন্তু বাংলাদেশের কমপ্লিট আর্মি কিন্তু এখন ডিপ্লয়েড। তারা সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলে শুধু না, ইভেন সাম অফ দি ভিলেজ লেভেলে তারা ডিপ্লয় আছে। তা সেখানে তারা চায় যে সেনাপ্রধান চায় যে এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার, যেটা গুলি চালাতে পারে সেনাবাহিনী উইদাউট টেকিং এনি পারমিশন ফ্রম এনিওয়ান, সেই ক্ষমতাটা তাদের হাতে আসুক। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি আপনার সঙ্গে শেয়ার না করে পারছি না, সেটা হচ্ছে যে পাকিস্তানের আইএসআই কতগুলো ডট আমি দেখতে পাচ্ছি। যেমন আপনি কিন্তু সুন্দর কভার করেছিলেন যে পাকিস্তান থেকে, করাচি থেকে জাহাজ এলো সোজা চট্টগ্রাম বন্দরে। এটার কিন্তু আবার একটা হিস্ট্রি আছে। ইনফরমেশন বলে আমাদের সোর্স যে জাহাজটা কিন্তু অ্যাকচুয়ালি এসেছিল চায়না থেকে, আর চাইনিজ আর্মস অ্যান্ড অ্যামুনেশন অ্যান্ড ইকুইপমেন্ট এই জাহাজের মধ্যে ছিল। শুধু তাই না, যখন করাচিতে এই জাহাজটা এলো, ইউনিস কিন্তু অলরেডি এগুলো মনিটর করছে, উনি কিন্তু ইনভলভ। পাকিস্তান থেকে 70 থেকে 75 জন এসএসজি, মানে কমান্ডো যাকে আমাদের ভাষায় বলা হয়, ট্রেন্ড এসএসজি, যারা সিভিল ড্রেসে এই জাহাজের মধ্যে ছিল, ইনক্লুডিং 10 থেকে 15 জন আইএসআই এর অত্যন্ত মানে কর্তব্যরত বা অত্যন্ত দক্ষ আইএসআই এর টিম। মানে তাহলে কি ডটটা নিয়ে আসছি কর্নেল সৌমিত্র রায়, এরা কি হিজবুত বা হচ্ছে শিবির বা হচ্ছে হেফাজত, এদেরকে কি ট্রেনিং দেবে? এমনিতে তো
অ্যাবসলিউটলি আপনি ঠিক ধরেছেন। এরা শুধু এই সমস্ত যে কট্টর টেররিস্ট অর্গানাইজেশন, আমি টেররিস্ট যে ব্যাপারটা, এই ধর্মীয় একটা পলিটিক্যাল যারা কট্টর ধর্মীয় ব্যাপার, তাদের ট্রেন করার জন্যে যে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং ভায়োলেন্স, এর মধ্যে তারা ইনভলভ। আর ডটটা আমি কেন লিঙ্ক করছি, যে বাংলাদেশ সেনাবাহিনী যে একটা ফাংশন করলো সেনাদের নিয়ে, সেখানে কিন্তু বেগম খালিদা জিয়া এলেন। আর বেগম খালিদা জিয়া, এই আপনার মনে আছেন কিনা জানি না, when she was in power it was Parvez Musharraf who came to Bangladesh after so many years and brought a complete team of 30-35 ISI people. শেখ হাসিনা তাদের ডিসম্যান্টল করে ওখান থেকে ভাগিয়ে দিয়েছিল। আবার এইটা শুধু ডিসম্যান্টল এর জায়গা নিয়ে না, এরা এখানে একটা গভীর একটা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের মধ্যে আমি যেটা এক্সপেক্ট করছি, জানি না কতখানি আমি কারেক্ট হব, 15-16 ডিসেম্বর যেটা আমরা বিজয় দিবস বলে সেলিব্রেট করি, তখন একটা বিরাট কিছু হতে পারে বাংলাদেশে। হয়তো আমরা দেখবো বাংলাদেশের ফ্ল্যাগ নেমে যাচ্ছে আর সেখানে পাকিস্তানের, ইস্ট পাকিস্তানের ফ্ল্যাগ উঠছে। তাই এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। আর ওই চিকেন নেক টেক যে ওরা বলছে, ওরা জানে না যে ওদেরও একটা চিকেন নেক আছে, সেটা হচ্ছে চট্টগ্রাম আর সিলেটের ভেতরে। সেখানে কিন্তু ঢোকা অত্যন্ত সহজ। আমাদের চিকেন নেকের থেকে ওদের চিকেন নেক কিন্তু আরো বেশি ভালনারেবল। এটা নিয়ে বাংলাদেশ আর্মি খুব ভালো করেই জানে, কিন্তু ওরা ইন্টারনালি একটা ডিস্টারবেন্স করে। আর বাংলাদেশের এখন যে সেনাবাহিনী আর স্পেশালি যে ইয়াং ছেলেরা, তারা পাকিস্তান পন্থী হয়ে গেছে। তার কারণ তারা জানে না যে পাকিস্তান সেনাবাহিনী কি ধরনের জেনোসাইড করেছিল ওখানে 70-71 সালে। বেশ, অনেক অনেক ধন্যবাদ কর্নেল সৌমিত্র রায়। আপনার থেকে একটা পরিষ্কার ইঙ্গিত পাওয়া গেল যে বাংলাদেশে যারা রয়েছেন, যারা তত্ত্বাবধায়ক বা বিভিন্ন ক্ষেত্রে, তারা কিন্তু এই বিষয়টা যে চিকেন নেকের প্রশ্নে, ভারতের চিকেন নেক করে গলা ফাটালে কী হবে, তাকে রক্ষা করার মতো শক্তিশালী, বিশ্বের 5ম বিগেস্ট এবং শক্তিশালী সেনাবাহিনী ভারতবর্ষের। আমার কথা হচ্ছে এই যে কথাটা চিকেন নেকের প্রশ্নে খুব সংক্ষেপে, তার কারণ আমরা দ্রুত আরও কিছু কিছু বিষয় যাব। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে কোথাও কি একটা মনে হয় যে কি পদক্ষেপ হতে চলেছে? প্রথম কথা হচ্ছে, ভারত বিশ্বের 5ম অর্থনৈতিক শক্তিশালী দেশ। আমি এই মুহূর্তে মনে করি ডিআরডিওর যা ডিফেন্স রিসার্চ, ভারত যেভাবে প্রতিনিয়ত ডিফেন্স ইমপ্রুভ করছে অস্ত্রশস্ত্রের দিক থেকে, ভারত এই মুহূর্তে এখন 3য় স্থানে আছে পাওয়ারে, ডিফেন্স পাওয়ারে, 4র্থ নয়। আমি একটা কথা পরিষ্কার বলতে পারি, ভারত সেনা ঢোকাতে পারে। আমি সে প্রসেসটা বলে দিচ্ছি। উনি সৌমিত্রদা তো আমার অত্যন্ত পরিচিত। আমি সৌমিত্রদাকে মনে করিয়ে দিই, উৎপল ঘটকের বাড়িতে আপনার সঙ্গে এবং আচ্ছা আমি ছোট করে বলি। আচ্ছা, আমি ব্যাপার হচ্ছে ডিফেন্সে ঢোকানো যায়। প্রথম কথা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট শপথ নেবার পর, তুলসী গাবার্ড দায়িত্ব নেবার পর, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী একটা ঘটনা উপমা হিসাবে দিলেই বুঝতে পারবেন। যখন এলটিটি শ্রীলঙ্কায় যখন প্রচণ্ডভাবে এলটিটি যখন করছে কাজকর্ম, তখন সার্ক নেশন, ভারত হচ্ছে সবচেয়ে শক্তিশালী দেশ, লিডার সার্ক নেশন। তখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মিস্টার JR জয়বর্ধনে অনুরোধ করেছিলেন যে আমার দেশে জঙ্গি কার্যকলাপ রোধে আপনি আমাকে সেনা হেল্প করুন। রাজীব গান্ধী এক কথায় ওখানে এলটিটিকে সহায়তা করতে শ্রীলঙ্কায় সেনা ঢুকিয়েছিলেন, এবং রাজীব গান্ধী সরকার সেই সময় আমরা ফরেন পলিসিতে রাশিয়ান লাইন মেনটেন করতাম। ওটা দুটো কাজ হয়েছিল। একটা হয়েছিল এলটিটিকে ধ্বংস করা শ্রীলঙ্কায়, 2 নম্বর অ্যান্টি আমেরিকান ডিফেন্স প্ল্যাটফর্ম শ্রীলঙ্কায় তৈরি করা হয়েছিল। দুটো কাজ ওখানে আমাদের লাভ হয়েছিল। পরবর্তীকালে আমি বলছি, সার্ক নেশনে একটা বিদেশমন্ত্রী চুক্তি আছে, সেখানে ভারত লিডার হচ্ছে সার্ক নেশন। ওকে, আমি একটু ডিটেলে একদিন নিশ্চয়ই আপনার সাথে এই বিষয়, আমার সময় হাতে নেই। ডক্টর আশিস দাস, আপনার কাছে এইরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিতে কি মনে হয় যে ডক্টর ইউনূস এই চাপের সামনে
তিনি কতদিন অবধি ঠিক থাকবেন? কারণ তার ইন্টারভিউতে তিনি বলছেন আমাকে চলে যেতে হলে চলে যেতে হবে, ভোট চাইলে সবাই যদি বলে ভোট হবে, আমার কাজটিকে আমাদের দায়িত্ব অর্পণ করা। কোথাও একটা জায়গায় ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি সুরও শোনা যাচ্ছে, কোথাও একটা জায়গায় রয়েছে। কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? সেটা হচ্ছে সুজিতদা, ইউনিশ কিন্তু ধুরন্ধর মানুষ। 2007 সালে আর্মি সমর্থিত সরকারে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল 2 বছরের জন্য, রাজি হননি তখন। 2 বছর তার মনে হয়েছিল খুব কম সময়। এবং আজকের এই যে ঘটনাক্রম বাংলাদেশে, এটা বহুদিনের পূর্ব পরিকল্পনা উনার মুখ থেকেই বেরিয়েছে, আমরা কেউ বলিনি। আমরা ভেবেছি, জেনেছি, কিন্তু উনি নিজেই স্বীকার করেছেন এটা পূর্ব পরিকল্পিত। এবং এই যে বাংলাদেশের ভেতরকার যে অশান্ত পরিস্থিতি, সেই অশান্ত পরিস্থিতি থেকে বাঁচার জন্য মানে কর্নেল সৌমিত্র রায় সাহেব যা বললেন, সেই জন্য কিন্তু ও তলে তলে বাকি ব্যবস্থাগুলো করার চেষ্টা করছে। কিন্তু সেইটা করে সে যদি ভাবে তার দেশকে নিরাপদ জায়গায় রাখতে পারবে, সেটা রাখা সম্ভব না। কিন্তু আমি আবার এই কারণে বলছি, বাংলাদেশ কিন্তু 71-এর বাংলাদেশ। আর ভারতবর্ষকে শত্রু ভেবে যদি বাংলাদেশ দিনের পর দিন কাজ করে যায়, বাংলাদেশে দুর্ভিক্ষ আসতে খুব বেশি দিন আর সময় লাগবে না। ফলে বলা যেতে পারে এসেই গেছে নকিং দ্য ডোর। দুর্ভিক্ষ তো কড়া নাড়ছে বাংলাদেশে। আপনি যমুনা টিভি, যে টিভি ওখানে সব থেকে বেশি স্পন্সর করেছিল এই গুন্ডামি বদমাইশিকে, তারা পর্যন্ত দেখাতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশের মানুষরা মানে জিনিসপত্র কিনতে পারছে না, হাহাকার করছে জিনিসপত্রের দাম দেখে। কি হতে চলেছে? অন্য কিছু না। বাংলাদেশের 10টা শিল্প গোষ্ঠী বাংলাদেশের অর্থনীতি কন্ট্রোল করে। আমি 10টা শিল্প গোষ্ঠীকেই চিনি, ব্যক্তিগতভাবে তাদের মালিকরা আমাকে চেনে। নাম্বার 1 সালমান গ্রুপ। আমি এখন এটা বললে বাংলাদেশে ইউনুসের কি হতে চলেছে, সময় 30 সেকেন্ড, আমি তাড়াতাড়ি বলছি। সালমান গ্রুপ, বনলতা গ্রুপ, প্যাসিফিক গ্রুপ, পান গ্রুপ, শামীম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, গাজী গ্রুপ, হলমার্ক গ্রুপ এবং এস আলম গ্রুপ, এরা বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে। এরা সব কারখানা বন্ধ হয়ে গেছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ, বাংলাদেশের মেন শিল্প হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সব বন্ধ। ভারত থেকে জিনিসপত্র যাচ্ছে না, সমস্ত বর্ডার সিল। 2500 গাড়ি ঢোকে প্রত্যেক দিন, ছোট বড় বনগা দিয়ে, বন্ধ। আজকের মতো আজকে এই অবধি থাকছি, তার কারণ হচ্ছে ডক্টর ইউনূসের আগামী দিনে কি পরিস্থিতি হতে চলেছে এই দিকে আমাদের অবশ্যই নজর আমরা দিয়ে রাখছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে চাপে রয়েছে ডক্টর ইউনূস, এবং তার চাপটা ত্রিবিধ বা চারদিক থেকেই। একদিক থেকে হচ্ছে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে আমেরিকা এবং হচ্ছে ভারতবর্ষে যতটা আশা করে 2024-এ অনেকেই তাদের একটা ক্যালকুলেশন ছিল। তার কারণ নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির সরকারকে ডক্টর ইউনূস বা হচ্ছে ওখানকার যে মূল্যতন্ত্র, তারা তাকে যথেষ্ট সমীহ করে চলে, তার একটা উত্থান, এরকম একটা পরিস্থিতি। এবং সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিতে এই ধরনের একটা নৈরাজ্যের পরিবেশ, গণতন্ত্রকে অসম্মান এবং যেভাবে আর কি বিভিন্ন নিগ্রহ চলছে সংখ্যালঘুদের উপর, তাদের জানমালের উপর, তাকে তো একটা এমনই পরিস্থিতি তৈরি করছে এই মুহূর্তে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। অর্থাৎ যেটা বলছেন ডক্টর আশিস দাস, ধুরন্ধর ডক্টর ইউনূস, তিনি পথ খুঁজতে চাইবেন। পথটা কী হবে সন্ধান দেব আগামী সমস্ত পর্বগুলোতে। অবশ্যই নজর রাখবেন আর+ নিউজের পর্দায়। ধন্যবাদ রতন হাতি, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে ডক্টর আশিস দাস অধ্যাপক, আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা আজকের জনমত পর্ব দেখলেন, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।